ধেনু ওদের মানে এই হাসিটার সঙ্গে অনেক নিঃশ্বাস প্রশ্বাস দীর্ঘশ্বাস অনেক কিছু মিশে আছে। এই যে লেখাটা আছে সেটাতে বিশ্বাস করে এসেছি সারা জীবন। আপনারা যে আমাকে ভালোবেসে এসছেন, আমাকে ভালোবেসেই এসছেন, আমি জানি। আমার কবিতা তো এখন কেউ পড়েননি, আমাকে ভালোবেসেই এসছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আর দেরি করছি না। আমার বোন, ও খুব ভালো বাচিক শিল্পী, ঋতুপর্ণা চক্রবর্তী, ওর হাতে আমি দায়িত্ব তুলে দিচ্ছি আজকের পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করবার জন্য। ঋতুপর্ণা চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজকে শ্রী রাজর্ষি সেনের ভালোবেসে বেঁচে আছি শীর্ষক কাব্যগ্রন্থটি মোড়ক উন্মোচন করতে চলেছি। আপনাদের সকলকে স্বাগত জানাই তার এই নতুন সৃষ্টির মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে। আজকের এই সন্ধ্যা আমাদের কাছে বিশেষ ভালো লাগার এবং তাৎপর্যপূর্ণ, কারণ নিজেকে প্রকাশের এই ছোট্ট প্রয়াস, আর এই প্রয়াসে আপনাদের মতো সুস্থ রুচি, সুস্থ সংস্কৃতির টানে ছুটে আসা সকল গুণী মানুষকে পাশে পেয়েছেন কবি। তাই ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সকল গুণীজনদের। নিরবিচ্ছিন্ন কাজের ফাঁকেও যে নিজেকে ডুবিয়ে রাখা যায় সৃজনশীলতায়, তারই এক অনবদ্য উদাহরণ শ্রী রাজর্ষি সেন। নিজের পেশায় অসম্ভব ব্যস্ত তিনি, তবু নাট্যপ্রেমী এই মানুষটি অবসর সময় কিছু লেখালেখি করেন, আর এই সূত্রেই কিছু কবিতা উঠে এসেছে তার হাত ধরে। আর সেই সব কবিতাগুলোকে একটি মালায় গেঁথে আজকে প্রকাশ হতে চলেছে এই কাব্যগ্রন্থ ভালোবেসে বেঁচে আছে। যে কোনো অনুষ্ঠানের একটি আনুষ্ঠানিক সূচনা থাকে, আর আজকের এই অনুষ্ঠানের সেই গুরু দায়িত্ব রয়েছে দমদম সাজবাতি রবীন্দ্র চর্চা কেন্দ্রের উপর। তাদের উদ্বোধনী সঙ্গীতের মূর্ছনায় শুভ সূচনা হবে আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে। তাই প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি সাজবাতির সকলকে। তারা দুটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গীত পরিচালনায় শ্রী রতন বন্দ্যোপাধ্যায়। দমদম সাজবাতি রবীন্দ্র চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে ভালোবেসে বেঁচে আছি দমদম সাজবাতির নাট্য পরিচালক, অত্যন্ত গুণী নাট্যাভিনেতা রাজর্ষি সেনের ভালোবেসে বেঁচে আছি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষের এই অনুষ্ঠানে আগত সকল শ্রোতৃমণ্ডলীকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা উদ্বোধনী সঙ্গীত, দুটি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। শুরুতে আপন হতে বাহির হয়ে বাইরে গেল। Amen.
অংশগ্রহণে ডান দিক থেকে সোনালী দাস, সোমা সেন, মৌসুমী মজুমদার, সুতপা চট্টোপাধ্যায়, স্নিগ্ধা সামন্ত, সুস্মিতা রায়, নীলাঞ্জনা সান্যাল, সোমা সেনগুপ্ত, অমরেশ মজুমদার, প্রবীর দাস, আমি বিশ্বনাথ রাহা এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা শ্রী রতন বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে চম্পা মিত্র, পারকারশানে শ্রী মৃত্যুঞ্জয় মিত্র এবং তবলায় শ্রী মলয়েন্দু ঘটক। আর বাকি সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী তাদের প্রত্যেককে, দিব্যেন্দুকে তো আমি চিনি, গৌতমদা এবং সকলকে, আমাদের শঙ্করদা, প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে, দমদম সাজবাতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যালো, সাজবাতির সকলকে আমি অনুরোধ জানাবো মঞ্চে একটু থাকার জন্য, আর তার সাথে ডেকে নেব শ্রী রাজর্ষি সেনকে। তিনি সাজবাতিকে বরণ করে নেবেন। সাজবাতির সকলকে বরণ করে নিচ্ছেন শ্রী রাজর্ষি দাস। সম্প্রীতি বিশ্বাস এবং নম্রতা নাথ তাকে এই বরণের কাজে সাহায্য করছেন। একটা জোরে হাততালি হয়ে যাক রাজস্বীদার জন্য। এইরকম একটা শুভ সন্ধ্যা উনি উপহার দিলেন, অনেক অনেক দিনের একটা ওনার প্রতীক্ষা। সবাই মিলে আমরা আনন্দ করি। খুব ভালো হয়েছে। খুব সুন্দর একটি ভালো লাগার, ভালোবাসার মুহূর্ত। সাজবাতিকে বরণ করে নিচ্ছেন রাজর্ষি দা। হ্যালো, একটা ছোট্ট উপহার আছে। যদিও আমাদের হেডমাস্টার মশাই বলতেন উপহার কখনো ছোট হয় না। দমদম সাজবাতির আমিও সদস্য। আমি যে মহড়া স্থল আমাদের রয়েছে সেখানে রবীন্দ্রনাথের একটা ছবি আছে। এবার দমদম সাজবাতি রবীন্দ্র চর্চা কেন্দ্র, কিন্তু দমদম সাজবাতির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা বৈচিত্র্যে বিশ্বাস করে এবং বহু অনুষ্ঠান আমরা করেছি, যাতে পঞ্চকবির অনুষ্ঠান আমরা করেছি, নজরুলের প্রচুর অনুষ্ঠান আমরা করি। আগামী দিনে এই সামনের সপ্তাহের রবিবারই আমাদের বার্ষিক অনুষ্ঠান আছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তা মহড়া কক্ষে নজরুলের ছবি নেই, আমি সাজবাতিকে একটি নজরুলের ছবি উপহার দিচ্ছি। সবাই ধরো, সবাই যাওয়া যাবে না। সবাই আসছে তো সবার। আচ্ছা, আমরা দমদম সাজবাতির পক্ষ থেকে আমরা আজকের এই বই ভালোবেসে বেঁচে আছি
এই কবিতার বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এবং রাজশ্রীর এই সমস্ত ব্যবস্থাপনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দমদম সমাজবাদীর পক্ষ থেকে আমরা ওকে একটা সামান্য আবার উপহার, ছোট হয় না, আমাদের ভালোবাসা আমরা ওর হাতে তুলে দিচ্ছি। রতন বন্দ্যোপাধ্যায়, মহুয়া এবং আমাদের সকল সদস্যরা তারা সম্মিলিতভাবে একটি পুষ্পস্তবক আমরা রাজশ্রী সেনের হাতে তুলে দিচ্ছি। আমাদের প্রথম অতিথি শুধুমাত্র বিদুষী নন, গণনাট্য সংঘের দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মী। তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হিসেবে হুগলির অঘোরকামিনী প্রকাশচন্দ্র কলেজ এবং বর্ধমানের শ্যামসুন্দর কলেজে দীর্ঘদিন শিক্ষাদান করেছেন। পাশাপাশি গণনাট্য সংঘের একজন সক্রিয় কর্মী হিসেবে প্রচুর নাটক এবং গীতি আলেখ্যতে অভিনেত্রী এবং বাচিক শিল্পী হিসেবে কাজ করেছেন। বর্ধমান জেলার কিশোর বাহিনীর একদা মূল কেন্দ্র চিলড্রেন কালচারাল সেন্টারের সাংস্কৃতিক সম্পাদিকার পদে থেকে শিশু মেলা, শিশু বইমেলা এবং শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে অসংখ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা ছিল তার অন্যতম প্রশংসনীয় উদ্যোগ। এমন একজন মানুষ যিনি তার সকল শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে সুদূর বর্ধমান থেকে আজ আমাদের এই আসরে এসে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানের উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলার জন্য। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো শ্রীমতী স্বপ্না সেনকে। একবার জোরে করতালি হয়ে যাক এই সুন্দর মুহূর্তকে আরো স্মরণীয় করে রাখার জন্য। আমার কাকিমা শ্রীমতী স্বপ্না সেন। আমার যারা আজকে বিশেষ অতিথি, যারা আমার ডাকে সাড়া দিয়ে এসছেন, আপনাদের মতো সবাই আমার আজকে বিশেষ অতিথি। আমি বই প্রকাশের জন্য যাদেরকে ডেকেছি তাদের হাতে একটা বিশেষ উপহার তুলে দিতে চাইছি। এটা সম্বন্ধে আমি জাস্ট একবার বললেই হয়ে যাবে। তারপরে সেটা হচ্ছে সেও আমার এক নাট্যকর্মী বন্ধু, ভাই আর কি, অনেক ছোট। ওর নাম ঋগদীপ পাল। ও একটা বিশেষ কাজ করে, যেটা করে ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। সেটা হচ্ছে ও বট গাছের পাতায় লিফ আর্ট করে এবং এখন সেটা কিছুটা প্রফেশনালি করছে। অর্থাৎ কারো পোর্ট্রেট আর কি, সেটা বট গাছের পাতার মধ্যে কেটে ও সেইটাকে সুন্দর করে বাঁধিয়ে দেয়। তা আমার মনে হয়েছে যে এটা একটুখানি অন্যরকম উপহার, এটা আমি দেব। বলার এটার সঙ্গে আরেকটা যেটা বলার, সেটা কাকিমার জন্য আমি যে ছবিটা বেছেছি, আসলে সত্যি কথা বলতে কি, মানে আমার জীবনের সাংস্কৃতিক ধ্রুবতারা যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার কাকু মৃদুল সেন। ফলে আমি কাকিমাকে যে ছবিটা দেব সেটা কাকু কাকিমারই একটা ছবি, সেটা লিফ আর্ট করা। আরেকটা উপহার আছে। আমি ঋগদীপকে বললাম যে তুই প্রফেশনালি কাজ করছিস মানে তো তুই প্রচুর গাছের পাতা ছিঁড়ছিস। বললো না না দাদা, আমি গাছের পাতা ছিঁড়ি না, যেগুলো খসে পড়ে আমি সেগুলো দিয়ে করি। তা আমি বললাম আমি তোর 80% কথা বিশ্বাস করলাম, 20% বিশ্বাস করলাম না, কারণ তুই কিন্তু গাছের ক্ষতি করছিস। বললো না না দাদা, আমি সব কিছু করি। আনলো ঠিক আছে, আমাকেই কম্পেনসেট করতে হবে। কাকিমা এমনি বৃক্ষপ্রেমী, ফলে আমি একটা গাছ কাকিমার হাতে তুলে দিতে চাইছি। কাটাই, এখন তো অনেক বয়স হয়ে গেছে, 78 আমার বয়স। তো ওই ছাদ বাগানে আমি অনেকটা সময় কাটাই, আর গাছের সঙ্গেই আমার বন্ধুত্ব। বিশেষ করে সোমা, ওরও ভীষণ গাছের সঙ্গে বন্ধুত্ব। আমি ভীষণ খুশি হলাম, আপ্লুত হলাম আমি গাছ বন্ধুকে পেয়ে।
ইংরেজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর আমাদের দ্বিতীয় অতিথির পিএইচডি খুবই আকর্ষণীয় বিষয়, চার্লি চ্যাপলিন। তিনি একাধারে কবি, লেখক, প্রাবন্ধিক, নাট্যকার, আবার অন্যদিকে সফল অভিনেতা, নাট্য পরিচালক এবং একজন স্বনামধন্য আবৃত্তিকার। দেশ বিদেশের দর্শকদের তার বাঁচিকে মুগ্ধ করা এই মানুষটি নজরুল একাডেমি থেকে সব্যসাচী পুরস্কার পেয়েছেন। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড 2005 সালের বইমেলায় তার মৌন উপন্যাসের জন্য তাকে সাহিত্য সম্মান প্রদান করেছেন। তার আবৃত্তির সংকলন ভারতবর্ষ, পরিচালিত টেলিফিল্ম দংশন অথবা ডকুমেন্টারি সুভাষ বা রামকিঙ্কর আমাদের মুগ্ধ করেছে বারংবার। অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিনি। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর দেবেশ ঠাকুরকে। তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই গৌরবান্বিত। মঞ্চে আসছেন ডক্টর দেবেশ ঠাকুর। আমাদের এই অতিথিকে বরণ করে নেবেন রাজস্বী দা, আর এই কাজে তাকে সাহায্য করছেন সোমা সেন। আমার অত্যন্ত প্রিয় একটি মানুষ, অসাধারণ গুণী শিল্পী, আঁকা, লেখা, বাচিক শিল্পী, সব দিক থেকেই ওর গুণের তুলনা নেই। দেবেশ ঠাকুর। এই একটা বই হয়তো দেবেশদার সংগ্রহে আছে, তবুও বইটার সঙ্গে আমিও একটু জড়িত বলে আবার এখানে একটু আনুষ্ঠানিকভাবে উপহার দিতে চাইছি। এটা আমার কাকা মৃদুল সেনের দীর্ঘ জীবনের দীর্ঘ সময়ের লেখার বিভিন্ন লেখা নিয়ে আমার সম্পাদনায় একটি বই বেরিয়েছিল, স্মৃতির স্মরণীবে নানা প্রসঙ্গ। সেই বইটি আমি দেবেশ ঠাকুরের হাতে উপহার হিসেবে তুলে দিতে চাইছি। শিলং পাহাড়ে জন্ম নেওয়া এবং শিলচরে বেড়ে ওঠা এই মানুষটি আসাম সহ উত্তর পূর্বের কোনায় কোনায় চষে বেরিয়েছেন আইপিটিএর অগ্রণী কর্মী হিসেবে। আমাদের পরের অতিথির পৃথিবীজোড়া নাম রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে হলেও তার গণসঙ্গীত এক লহমায় হাজির করতে পারে শতাধিক মানুষকে। অঙ্কে স্নাতকোত্তর এই মানুষটি অনেক বাংলা ছোট গল্প এবং কবিতাকে ইংরেজিতে অনুবাদ করেছেন, যা সাহিত্য একাডেমির ভারতীয় সাহিত্য বিভাগে স্থান পেয়েছে। সমরেশ বসুর কিছু ছোট গল্পের ইংরেজিতে অনুবাদ, রাজধানী এক্সপ্রেস, মিস্ট্রি অ্যান্ড আদার্স তার লেখালেখির মুকুটে এক উল্লেখযোগ্য পালক। এই গুণীজনকে আজকের সন্ধ্যায় আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত, আমরা কৃতার্থ। মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংস্কৃতি কর্মী শ্রী শুভপ্রসাদ নন্দী মজুমদারকে। অতিথিকে বরণ করবেন রাজস্বী দা, সোমাদি তাকে সাহায্য করছেন এই কাজে। জোরে আরেকটু করতালি হয়ে যাক।
সত্যি এমন সুন্দর উপহারের চিন্তা রাজস্বীদার পক্ষেই সম্ভব। আমাদের চতুর্থ অতিথি জন্ম নিয়েছিলেন বাংলাদেশ যুদ্ধের শেষ লগ্নে। তার পিতৃপুরুষের জন্মভূমি শ্রীহট্ট হানাদার থেকে মুক্ত হওয়ার সময়, আর সেই কারণেই বোধহয় বাধা ধরা পথে বেজায় আপত্তি তার। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার আরম্ভ দমদম কিশোর ভারতী হাই স্কুলে এবং পরে রহুরা রামকৃষ্ণ মিশনে। অতঃপর প্রেসিডেন্সি কলেজ, দিল্লি ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অর্থনীতি নিয়ে পড়াশোনা এবং গবেষণা। কিন্তু অন্তরের নির্দেশেই অর্থনীতির তল্পিতল্পা গুটিয়ে তিনি সোজা চলে যান তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। বহুজাতিক সংস্থায় কাজ করেছেন প্রায় 1.5 দশক। কর্মসূত্রে সুদীর্ঘ সময় তিনি ভ্রাম্যমাণের জীবন কাটিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে। লেখালেখির সূত্রপাত প্রবাসে, সদ্য জন্ম নেওয়া ডিজিটাল মাধ্যমে, কিন্তু ফের বাক বদল এবং সাংবাদিকতায় প্রবেশ। এই সময় পত্রিকার জন্ম লগ্ন থেকে এখনো পর্যন্ত তিনি যুক্ত, এই মুহূর্তে সম্পাদকীয় পাতা আর বইয়ের পাতার দায়িত্বে। তার শখ, চর্চা, কৌতূহল বিচিত্রগামী, তবে তার বেশিরভাগ সময় জুড়ে রয়েছে সব রকমের গান শোনা এবং সঙ্গীতের নানা দিক নিয়ে পড়াশোনা করা। আর সেই সূত্রেই ইতিমধ্যে প্রকাশিত তার প্রথম বই সুরের পথের হাওয়ায় হাওয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে। প্রকাশিত হতে চলেছে তার দ্বিতীয় বই নির্বাসিত কলম, 0 দশকের ভুয়ো দর্শন। মঞ্চে ডেকে নেব বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং তার থেকেও একটা বড় পরিচয় আছে রাজস্বীদার শৈশবের সহপাঠী শ্রী বৈজয়ন্ত চক্রবর্তীকে। এবার অতিথিকে বরণ করে নিচ্ছেন রাজস্বীদা এবং সমাধি। জোরে একবার করতালি হয়ে যাক। এমন এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। কাব্যগ্রন্থের সঙ্গে সংযুক্ত দুজনকে এবার মঞ্চে ডেকে নেবার পালা। বিড়লা একাডেমি থেকে শিল্পকলায় ডিপ্লোমা প্রাপ্ত চিত্রশিল্পী শ্রী সুব্রত রায়চৌধুরী দেশের বিভিন্ন স্থানে দলগত এবং একক প্রদর্শনী করেছেন। শ্রমণ শিল্পী দলের পরিচালক এবং কলকাতা শিল্পকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শ্রী সুব্রত রায়চৌধুরী আজকে প্রকাশিত হতে চলা ভালোবেসে বেঁচে আছি কাব্যগ্রন্থটির প্রচ্ছদ সহ আরও 14টি কবিতার ইলাস্ট্রেশন করেছেন। আমরা তাকে এবার মঞ্চে ডেকে নিচ্ছি। এবার মঞ্চে ডেকে নেব বৈচিত্র্য প্রকাশনীর কর্ণধার, ভালোবেসে বেঁচে আছি কাব্যগ্রন্থটির প্রকাশক শ্রী তরুণ বিশ্বাসকে। আমি প্রকাশক তরুণ বিশ্বাসকে অনুরোধ করছি আজকে রাজস্বী সেনের কাব্যগ্রন্থ ভালোবেসে বেঁচে আছির মোড়ক উন্মোচনের কাজ আরম্ভ করার জন্য। সত্যি এক উদযাপন, একটা কাব্যগ্রন্থের জন্মদিন আজ।
প্রকাশিত হলো রাজর্ষি সেনের কাব্যগ্রন্থ ভালোবেসে বেঁচে আছে, প্রচ্ছদ এবং অলঙ্করণ শ্রী সুব্রত রায়চৌধুরী। একবার জোরে করতালি হয়ে যাক। কবিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সার্থক হোক তার এই নতুন সৃষ্টি এবং নতুন যাত্রাপথ। প্রকাশিত হলো ভালোবেসে বেঁচে আছি কাব্যগ্রন্থ। এবার আমরা সরাসরি চলে যাব সদ্য প্রকাশিত বইয়ের লেখক শ্রী রাজর্ষি সেনের কাছে, যার বই, তার বই সম্পর্কে, বইয়ের এই যে কবিতাগুলোর পিছনে যে গল্প থাকে, যে অনুভব থেকে কবির এই সৃষ্টি, তাই তিনি বলবেন। নমস্কার। আমি এই বইতে স্বাভাবিকভাবেই আমার কথা বলে একটি অংশ রয়েছে, আমি সেটাই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আমার প্রথম প্রেম ও নেশা অভিনয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংস্কৃতি চর্চার সাথে যুক্ত হয়েছিল লেখালেখি। আমার বাবা শ্রী পীযূষ সেন ও কাকা শ্রী মৃদুল সেনের লেখা ও অভিনয়ের প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে। সাথে ছিল আমার মা শ্রীমতী লতিকা সেনের অফুরানো উৎসাহদান। আবৃত্তি করতে গিয়েই কৈশোরেই কবিতার প্রেমে পড়েছি, যদিও প্রথম কবিতা লিখি কলেজ জীবনে, তারপর যখন যেমন ইচ্ছা হয়েছে। আমার লেখা কবিতা প্রকাশযোগ্য ও সেগুলো কিছু মানুষেরও ভালো লাগছে, এই অনুপ্রেরণা পেয়েছি বন্ধুসম দাদা ও প্রতিষ্ঠিত কবি লেখক শ্রী অভিজিৎ বিশ্বাসের কাছ থেকে। তার সম্পাদিত বিকল্প নির্মাণ পত্রিকায় এই বইয়ের কয়েকটি কবিতা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। ভূমিকা অথবা শিরোনামে এই বইয়ের মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, নট, নাট্যকার, পরিচালক ডক্টর দেবেশ ঠাকুর। আমি তার গুণমুগ্ধ। এমন এক প্রথিতযশা মানুষের যে আমার কবিতা ভালো লেগেছে, এই বাস্তবতা ভবিষ্যৎ কলম চালনায় আমায় নিশ্চিত উৎসাহ যোগাবে। এই বই প্রকাশের চিন্তাভাবনার সূত্রপাতেই কিছু কবিতার চিত্ররূপ রাখব ভেবেছিলাম। আমার কৈশোরের বন্ধু বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত রায়চৌধুরী ওরফে বিলুর কাছে সেই ইচ্ছা প্রকাশ করতেই সে খুবই উৎসাহর সাথে 14টি ছবি এঁকে দেয়। আমার ইচ্ছা পূরণে তার এই সহযোগিতায় আমি ধন্য ও আপ্লুত। বৈচিত্র্য প্রকাশনের কর্ণধার শ্রী তরুণ বিশ্বাস খুব উদ্যোগী এবং কর্মঠ মানুষ। তার সহযোগিতা ও মূল্যবান উপদেশ ছাড়া এই বই প্রকাশ করা সম্ভব হতো না। তিনি যে আমার কবিতার বই প্রকাশে সম্মত হয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। পরিশেষে যার কথা বলতেই হবে, সে আমার স্ত্রী সোমা। সাংসারিক ও কর্মজীবনের ঝড়ঝাপটা সামলেও যে লেখালেখি ও অভিনয় চালিয়ে যেতে পারছি, তার সম্পূর্ণ কৃতিত্ব সোমার। তার অবিরাম উৎসাহ ও নীরব সহযোগিতা ছাড়া সংস্কৃতি চর্চার জন্য যে মানসিক স্থিতাবস্থার দরকার হয়, তা পেতাম না। আমার সমস্ত লেখালেখির প্রথম শ্রোতা আমার স্ত্রী সোমাই। আমাদের একমাত্র পুত্র রাজরূপ ওরফে রথি আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে গর্বিত। এটা আমার কাছে বড় অনুপ্রেরণা বইটি। যাদের হাতে এই বই পৌঁছবে, সেই পাঠককুলের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম। আমার কবিতা যদি তাদের আলোড়িত করে, তাহলেই এই বই প্রকাশ সার্থক হবে। অনেক ধন্যবাদ। এর সাথে এক মিনিট, এর সাথে আমি বিশেষভাবে, কারণ আমি পরে আর কিছু বলবো না, আমি এই সুযোগে বলে নিই, বিশেষভাবে আমি কৃতজ্ঞ শুভদার কাছে, বৈজয়ন্তর কাছে, স্বরূপের কাছে, স্বরূপ পাল, সঙ্গীতা এসছে কিনা জানি না, সঙ্গীতা, যারা আমার ডাকে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আরো মানে এটা উজ্জ্বল করবার জন্য আমার ডাকে সাড়া দিয়ে এসছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এসছেন,
তাদের তো এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদই। পাশাপাশি এই বইটা পড়ে, যদি কবিতা পড়ে একটা কবিতাও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা বলেছি যে ভবিষ্যতে কলম চালনায় আমার উৎসাহ বাড়বে। অনেক ধন্যবাদ রাজশ্রী দাকে। এবার চলে যাব ভালোবেসে বেঁচে আছি কাব্যগ্রন্থটির ভূমিকা লেখক ডক্টর দেবেশ ঠাকুরের কাছে। এই ভূমিকা টুমিকা লিখতে যাওয়াটা একটা কাজের কাজ, অন্য রকমের, আর কিছু বলতে যাওয়াটা তার আবার বিপরীতমুখী। এখানে যারা সব বসে আছেন, দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে আছেন, সামনেও যারা বসে আছেন, আমি একটা কথা বলবো, রাজশ্রী খুব বুদ্ধিমান। কারণ মানে অনেকখানি জায়গা দিয়েছে সোমাকে, এবং জানে যে কবিতাই বলো কাব্যই বলো কোনো কিছুই বেরোবে না যতক্ষণ পর্যন্ত না গৃহ উৎসাহিত করে উদ্দীপিত করে। ফলে এখানেই ও কিন্তু অনেকটা কাজকর্ম সেরে রেখে দিয়েছে। কবিতা কথা মানে জিনিসটা কি, এসব নিয়ে তো ব্যাখ্যা কিছু হয় না। কবিতা শুধু খাতা কলমে লেখা হয় না, মানুষ চলতে ফিরতে কবিতা লেখে। ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় একজন অসামান্য পণ্ডিত, যাকে রবীন্দ্রনাথ ভয় করে চলতেন যে ধৈর্যটি কি বলে দেবে। তা সেই ধৈর্যটি প্রসাদ জায়গাতে লিখছেন, যারা কবিতা লেখেন, কবিতা সৃজন করেন, সৃষ্টি করেন, কবিতা উদ্ভাবন করেন, তারা সবসময় একটু ব্যতিক্রমী মানুষ, তারা একটু বড় আধারের মানুষ। স্বাভাবিকভাবে রাজর্ষি বড় আধারের মানুষ, কারণ বড় আধার না হলে কিন্তু সৃজন করা যায় না। এবং তারা ভাবেন, অনুভব করেন, উপলব্ধি করেন, এবং উপলব্ধির পরে দুটো শব্দ থাকে, তিনি কি সফল হলেন, সেটা একটা অন্য কথা। তিনি কি সার্থক হলেন, এখানে বলবো যে ও সার্থক হয়েছে। কারণ সাফল্য আর সার্থকতা এক না, এটা অন্যভাবে নেবেন না। জীবনানন্দ দাশকে যখন নজরুলের কবিতার সমালোচনা করতে বলা হয়েছিল, জীবনানন্দ দাশ এবং নজরুল একই বয়সী, দুজনেই 1899 সালে জন্ম। যখন নজরুল গগনচুম্বী আকাশে চূড়ায়, তখন প্রতিটি মঞ্চে নজরুলের কবিতা বলা হয়। নজরুল দাপিয়ে বেড়াচ্ছেন, মাতিয়ে বেড়াচ্ছেন, সর্বত্র বিদ্রোহীর কথা শোনা যাচ্ছে, অগ্নিবীরের কথা শোনা যাচ্ছে। জীবনানন্দের নাম কেউ জানে না, কেউই জানে না। কোথাকার একটা সাধারণ বরিশালের কবি, সদ্য ধূসর পাণ্ডুলিপি লিখেছেন, এটা সেটা লিখেছেন, এর বাইরে কিছু না। কিন্তু ভূমিকা লিখতে গিয়ে, তখন ভূমিকা না, সমালোচনা লিখতে গিয়ে জীবনানন্দ লিখেছিলেন, সেটা ভালো মন্দ বিচারের দাগ তাদের, আমাদের নয়। জীবনানন্দ বলছেন, এই সময়কালে সবচাইতে সফল কবির নাম কাজী নজরুল ইসলাম। কিন্তু দুঃখের হলেও বলতে বাধ্য হচ্ছি, নজরুলের সব কবিতা সার্থক নয়। আমার কথা নয়, কিন্তু জীবনানন্দের কথা। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, সাফল্য না সার্থকতা। রবীন্দ্রনাথ এটাকে আবার অন্যভাবে একটা দেখিয়েছেন। আমার বাবার সামনে দুটো পথ খোলা ছিল, একটা প্রিয়ের পথ, একটা শ্রেয়ের পথ। আমরা প্রিয়কে বেছে নিই। এই যারা গান করলেন, তারা এত ভালো গান গেয়েছেন এবং একবারে মাধুর্য ভরিয়ে দিয়েছেন। আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। সাঁঝবাতির, খুব অপূর্ব অপূর্ব দুটি গানই, এত চমৎকার নিবেদন এবং রাবীন্দ্রিক অনুভবে একদম উদ্দীপিত, এবং এটা প্রিয় গান। সেভাবে আবার বেছে নিলাম তার শ্রেয় দিকটাকেও। শ্রেয় চিরন্তন, প্রিয় খানিকটা খুব ভালো সাজলাম, ভালো খেলাম, ভালো পড়লাম, এগুলো সব হচ্ছে প্রিয়। রাজশ্রী তার, আমি কবিতার অনেকগুলোই পড়েছি। আমার সঙ্গে এসেছেন ডক্টর মনামী ঘোষ, তারপর দেবশ্রী আছে। এরা এখান থেকে কিছু কবিতা ওরা পাঠ করে শোনাবে। পাঠ করবে মানে কি, ওরা একদম মুখস্থই করে ফেলেছে, ওদের এত ভালো লেগেছে। তো তারা শোনাবে, সেখানে আমরা শুনবো। তাহলে প্রিয় বলেই, এবং প্রিয়ের থেকে শ্রেয় বলেই, এবং সফলের থেকে সার্থক বলেই সে বেছে নিয়েছে। এই প্রসঙ্গে একটি কথা আমি না বলে পারছি না, সে হচ্ছে আমার ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন, মানে স্বপ্নাদি বলে, কিন্তু আমাদের কাছে মাতৃস্বরূপিণী। তিনি যে মানে কি অগাধ প্রশ্রয়ে, মানে আমাকে, শুভকে, আমরা দুজন পাশাপাশি আছি, আরো দু একজনকে, মানে এত করে, তাপস মিত্র যেমন একজন, নামটা বলতে বাধ্য হচ্ছি, খুব মানে কাছের মানুষ। এদের প্রশ্রয় যদি আমরা না পেতাম, এই সৃষ্টির কাজে হয়তো এমনভাবে আসতে পারতাম না। আমি স্বপ্নাদি একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছি, দেনা পাওনা করেছি, মৃদুলদার নাট্যরূপ, রবীন্দ্রনাথের গল্প, অসংখ্য জায়গাতে আমরা কাজ করেছি। এটা আমি ধন্য। আর আজকে এই সুযোগে আমাকে বলতে হয় যে আপনারা অনেকে জানেন, আর যারা জানেন না জানিয়ে রাখি, রাজর্ষি এক অসামান্য উত্তরাধিকারকে বহন করে চলেছে, অসামান্য উত্তরাধিকার। চট্টগ্রামের সেই দীপ্ত পুরুষ, মহান পুরুষ সূর্য সেনের নেতৃত্বে যে আন্দোলন হয়, সেখানে নাম সামনে আসে অপূর্ব সেনের, নাম আসে নির্মল সেনের। এই যে ঘরানা, এবং যেটা নিয়ে একসময় আমি স্বপ্নাদি কাছাকাছি বসে ছবি দেখেছিলাম, চিটাগাং
বেদব্রত তৈরি করেছিলেন, তাই তো? হ্যাঁ, বেদব্রত পাইন আমেরিকাতে বসে ভেবেছিলেন তিনি চট্টগ্রামের মানুষ। ওর কবিতার মধ্যে চট্টগ্রাম আছে, ওর কবিতার মধ্যে সেই আন্দোলন আছে, সেই সশস্ত্র আন্দোলন আছে। এইটা আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে। আমি প্রথম দিকে খুঁজছি এইটা নিয়ে কিছু লিখেছে কি, দেখলাম হ্যাঁ, ও একাধিক কবিতাতে লিখেছে। এইখানে কৃতজ্ঞ, আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত। এই একটা পরম্পরা, এই পরম্পরাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পরম্পরা লাবণ্য দেয়, চলার শক্তি দেয়, মাধুর্য দেয়, পাশাপাশি দীপ্ততা দেয়, সংগ্রাম করার মতো জোর দেয়, জোরের সঙ্গে দেয় লাবণ্য, এবং লাবণ্য ভরা তার উৎসাহিত প্রেম। কারণ প্রেম ছাড়া সম্ভব কিছু হয় না। আমি আবার আমার মানে অন্তর থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি স্বপ্নাদিকে। আর যিনি নেই, থাকলে সবচাইতে খুশি হতেন, তার নাম মৃদুল সেন। আমার শুভর, আমরা দুজন আছি, একটা সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক, আমি ছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক, আর তার 2 বছর পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক শুভপ্রসাদ নন্দী মজুমদার শিলচর থেকে এসেছে। ফলে আমাদের আর আমাদেরকে যিনি বেঁধে রেখেছিলেন, মানে সেই সুতোটা যিনি তৈরি করেছেন, তার নাম মৃদুল সেন। মৃদুল সেন না থাকলেও আমাদের মানে কাজকর্ম করা যেত না। যে আমরা বিশ্বাস করি বা না করি কোনো অন্য লোক আছে কিনা, তবে মনে করতে ভালো লাগে যে অমৃত লোকের সৃজন কার্যে এখন মৃদুলদা আছেন, সেখান থেকে আমাদের উপর যেমন তার আশীর্বাদ ঝরে পড়বে, তেমনি রাজর্ষির উপর ঝরে পড়বে তার অখণ্ড আশীর্বাদ, ঝরে পড়বে চট্টগ্রাম সে আন্দোলনের যারা মহানায়ক তাদেরও আশীর্বাদ। সবাইকে শুভকামনা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর দেবেশ ঠাকুরকে। এরপরে আমরা চলে যাব শ্রী শুভপ্রসাদ নন্দী মজুমদারের কাছে। আমি তো এই অনুষ্ঠানে গান করতে এসেছি, কবিতা থেকে তো আমি অনেক দূরে থাকি, অনেক কিছুই জীবনে পারি না, কোনো মানুষ ঠিক সব কিছু পারে না, কিন্তু দুটো জিনিস না পারার জন্য সারা জীবনের একটা খেদ রয়ে গেল, একটা ছবি আঁকা এবং একটা কবিতা লেখা। কারণ আমি মনে করি আমার গান যেখানে অপূর্ণ হয়ে থাকে, গান তখনই পূর্ণ হতো যদি কবিতা আমার ভেতরে থাকতো, ছবি আমার ভেতরে থাকতো। কারণ ছবি এবং কবিতা ছাড়া গান অসার্থক। সেজন্য প্রত্যেক কবি এবং প্রত্যেক চিত্রকর আমার কাছে একটা বিপুল বিস্ময়ে তাকিয়ে থাকার মতন মানুষ। সে যখন কবি কবিতা লেখেন, কারণ কবি তো শুধুমাত্র দেখেন না, দেখার ভেতরেও কিছু দেখতে পান। একটা বহুকাল আগে একটা শায়রি পড়েছিলাম, তার বাংলা অনুবাদ এমন দাঁড়ায় যে কবি যদি তোমার দিকে মুগ্ধ হয়ে তাকায়, তুমি ভুল বুঝো না, কবি হয়তো তোমার মধ্যে সমুদ্র দেখছে, হয়তো আকাশ দেখছে, তোমাকে না। তো কবিরা মানে একটা বাস্তবতা থেকে একটা শব্দের ভেতরে শব্দার্থ ছাড়িয়ে তারা একটা নতুন অর্থ তৈরি করেন, এবং সেজন্যই পৃথিবীটা সুন্দর হয়। সেজন্য কখনো পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি হয়, কখনো ঝড় এলে মনে হয় তুমি এসেছো বাড়িতে, ঘর ভেঙে গেলেও মনে হয়, শূন্যতার মধ্যেও মনে হয় একটা পূর্ণতা আছে। এগুলো কবিরাই করতে পারে, এগুলো ম্যাজিশিয়ানের কাজ। কবিরা পারেন, চিত্রকররা পারেন। আমাদের পৃথিবীতে কিছু মানুষকে থাকতে হয় কবি এবং চিত্রকরদের এই ম্যাজিকগুলো দেখে মুগ্ধ হওয়ার জন্যে। আমি সেই মুগ্ধ মানুষের দলে, সেই মুগ্ধ মানুষের দল থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ শুভদাকে। এবার আমরা চলে যাব শ্রী বৈজয়ন্ত চক্রবর্তীর কাছে। আমার এখানে আসাটা একটু অন্যরকম। আমি আক্ষরিক অর্থেই আজ আমার জন্মস্থানে এসেছি, কারণ এই মতিঝিলেরই 47 নম্বর বাড়িতে আমার জন্ম হয়েছিল। আমি থাকি বহু দূরে এখান থেকে, মানে দক্ষিণেরও একদম শেষ প্রান্তে। কিন্তু রাজর্ষি যখন বলল, আমি না করার কোনো উপায় ছিল না। তার কারণ হচ্ছে রাজর্ষিকে আমি যে সময়ে চিনতাম তখন ও কবিতা লিখবে ভবিষ্যতে, সেটা তো জানতামই না, আমরা কেউই জানতাম না আমরা কেউ কিছু করব বলে। তখন আমরা দেবীনিবাসের কিশোর ভারতী স্কুলে পড়ি। ও একটা কোঁকড়াচুল ফর্সা ছোট্ট ছেলে, আমিও সেরকম। সেই সময় থেকে একটা দীর্ঘ যাত্রা, এবং সত্যি কথা বলতেই জন্মস্থান থেকে অনেকটা দূরে সরে গেছি বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। তো কবিতা নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই, কারণ একসময় কবিতার সঙ্গে কিছুটা যোগ থাকলেও আমি বহুদিন
এই সংবাদপত্রের জীবন এবং এসব নিয়ে থেকে এটা একেবারেই ঝলসানো রুটি, কোথাও পূর্ণিমার চাঁদ বা কবিতা নেই। কবিতা নিয়ে যারা গুণী মানুষ এখানে রয়েছেন তারা বলেছেন, কিন্তু আমার যেটা আনন্দের কথা বলবো সেটা হচ্ছে আমার বাল্যবন্ধু, এবং যেটা আমাকে আরও যেটা বলার নয়, কয়েকদিন আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিল, ও কিশোর ভারতী নিয়ে একটা স্মৃতিচারণ করেছে শিক্ষা বার্তায়। তো সেখানে দেখলাম একমাত্র যে সহপাঠীর নাম ও উচ্চারণ করেছে সেটি হলাম আমি, যদি আমি ক্লাস 5-এ কিশোর ভারতী ছেড়ে দিই। কাজেই সেই ভালোবাসার ডাক তো উপেক্ষা করা যায় না। আমি খুব খুশি যে আমার সামনে আরেক বাল্যবন্ধু আছে সুমন্ত, আরেক বাল্যবন্ধু মনে হয় পিছনে আছে, যে আমার আরেক স্কুলের বন্ধু। তো এই বন্ধুদের আসরটা আমার খুব ভাল লাগে, এবং আমি চাই যে আমার বন্ধুরা আরও এরকমভাবে সফল হোক, আরও সৃজন করুক, এই সৃজনের আনন্দের মধ্যে থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী বৈজয়ন্ত চক্রবর্তীকে। এবার আমরা চলে যাব শ্রীমতী স্বপ্না সেনের কাছে। খুব আনন্দ হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে। দেবেশের কাছে আপনারা শুনলেন, আজকের এই আনন্দ অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকতে পারলে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি রাজশ্রীর কাকু প্রয়াত মৃদুল সেন। আমরা আজকে তাকে, বিশেষ করে আমি, খুব মিস করছি। রাজশ্রীর সম্পর্কে আর কি বলবো, ও তো আমার ছেলেই। ছোটবেলা থেকেই পারিবারিক সাংস্কৃতিক আবহে বাবা কাকা এদের লেখালেখির চর্চার মধ্যে থেকে সাহিত্যের প্রতিও বিশেষ অনুরাগ জন্মায়। সেই তখন থেকেই আমাদের বাঙালিদের জীবনে কিশোর কিশোরীরা যেমন ছোট্টবেলায় কবিতা লেখে, গল্প লেখে, রাজস্বীয় লেখার সূত্রপাত সেই সময় থেকে, গল্প কবিতা। পরবর্তীকালে আরও পরিণত হলো, তখন কবিতা গল্প ছেড়ে অনেকটাই নাটকের দিকে ঝুঁকে গেল। দৃশ্য নাটক, শ্রুতি নাটক বা বিশেষ বিভিন্ন ধরনের গ্রন্থনার কাজে ও বেশি আরও মগ্ন হয়ে পড়ল, এবং সেখানে ওর প্রচণ্ড সাফল্য অর্জন করলো। নাটক অভিনয় করলো। করোনাকালে সবাই যখন আমরা গৃহবন্দী, তখন ভিডিওর মাধ্যমে আমাদের পরিবারের সকলকে একত্রিত করে আমাদের নিয়ে একটি গ্রন্থনা করলো, নাটক করলো বাচ্চাদের নিয়ে, যেটা আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে রয়েছে। বিশেষ কিছু বলবো না, এখনো অনেক কিছু অনুষ্ঠান বাকি আছে। শুধু বলি, রসায়নের ছাত্র, জীবন বীমার কর্মী রাজস্বী জীবনের বীমা খুঁজে পেয়েছে দ্বন্দ্বে নয়, বিভেদে নয়, হানাহানিতে নয়, ভালোবেসে জীবনে বেঁচে থাকা। এটাই হোক আমাদের সকলের মন্ত্র, ভালোবেসে বেঁচে থাকা, দ্বন্দ্ব বিভেদ সকলকে দূরে রেখে, সরিয়ে রেখে আমরা সবাই একসাথে ভালোবেসে বেঁচে থাকি। নমস্কার। খুব সুন্দর কথা। অনেক ধন্যবাদ শ্রীমতী স্বপ্না সেনকে, এবং আমাদের অন্তরের প্রণাম জানাই তাকে। এরপরে আমরা চলে যাব শ্রী সুব্রত রায়চৌধুরীর কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। দর্শক আসনে যারা বসে আছেন তাদের সকলকে শুভেচ্ছা, আর মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার প্রণাম। আমার যারা কন্টেম্পোরারি, আমার মনে হচ্ছে আমার কন্টেম্পোরারি হবেন, ওনাদের সকলকে হৃদয়ের উষ্ণতা। তরুণদাকে অনেক অনেক ধন্যবাদ, আর রাজস্বীকে অনেক অনেক আদর, কারণ রাজস্বী আমার ছেলেবেলাকার বন্ধু। এই বইটির শুরুটা হয়েছিল ফোন থেকে, মানে ফোনে রাজস্বী আমাকে ধরে এবং বলে, ভাই তোকে আমি দুটো কবিতা শোনাবো, শুনে দেখ কেমন লাগে। তা ও যখন শোনাচ্ছে তখনই আমি একটা কম্পোজিশন পেয়েছি চোখের সামনে। তা ও পরবর্তীতে বলল যে এটা
কম্পোজ করলে কেমন হয়, তোর কি মনে হচ্ছে? তা আমার খুব ভালো লাগলো। তারপরে আমাদের দেখা হলো, মানে আমরা পাশের পাড়াতেই থাকি, তো ও এলো আমার বাড়িতে, তারপরে কথাবার্তা এগোলো এবং ওই শুরু হলো। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু বন্ধু, ওর আর আমার ওয়েভলেংথটা ভীষণ মেলে। ওর প্রতিটি কবিতা পড়ার পরেই আমি একটা কম্পোজিশন পেয়ে যাই এবং ছবি তৈরি হয়। এবার আপনাদের উপর নির্ভর করছে ছবিগুলো কেমন হয়েছে সেটা হাতে নিয়ে দেখুন এবং বলবেন। তো আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো আমার তরফ থেকে। আপনারা এসছেন, ভালোবেসে বেঁচে থাকুন এটাই বলবো। আর রাজর্ষি, তুমি তোমার কলম থামিও না, চালিয়ে যাও। নমস্কার। ধন্যবাদ শ্রী সুব্রত রায়চৌধুরীকে। এবার আমরা চলে যাব শ্রী তরুণ বিশ্বাসের কাছে। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সকলকে আমার প্রণাম, এবং দর্শকের সামনে এত লোক যে বসে আছে, একটা কবিতা বইকে কেন্দ্র করে এত লোক যে এসছে, এতে প্রকাশক হিসেবে আমি আশাবাদী। আর সুব্রতদা এই বইটা তৈরির ক্ষেত্রে সুব্রতদার ভেতরের গল্পটা অনেকখানি বলেই দিলেন, যে রাজশ্রীদার কবিতা এবং সুব্রতদার ছবি, মানে আমি বলবো হচ্ছে কবিতা তো বটেই, কবি আর ছবি মানে মিলেমিশেই একাকার হয়ে গেছে। আপনারা যদি বইটা উল্টে পাল্টে একটু দেখেন, আমার মনে হয় ভালো লাগবে। আর যারা বই কিনতে ইচ্ছুক আছেন, মানে পেছনে বসে আছে, সেখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারেন। ও আর বইটার মূল্যটা রাখা হয়েছে 150 টাকা, আজকের দিনের জন্য 100 টাকায় আপনারা পাবেন। এই বলে আমি সকলকে নমস্কার জানাই। ধন্যবাদ সকল অতিথিদের। এবার আমি অতিথিদের অনুরোধ জানাবো, আপনারা নিজের আসন গ্রহণ করুন। উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং আমার বাল্যবন্ধু শ্রী রাজর্ষি সেনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা কৃষ্টিসুলভ মানসিকতা ছোটোবেলা থেকে রয়েছে, তো পরিচয় আমার অনেকে পেয়ে গেছেন। আমার নাম সুমন্ত মুখার্জি, ওরই বাল্যবন্ধু, একই সাথে আমরা পড়াশোনা করেছি, এবং ওর পারিবারিক একটা রিলেশন আমার সাথে বরাবরই রয়েছে। তো বেশি কথা বলবো না, একটা সুন্দর অনুষ্ঠানকে নষ্টও করব না। একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সেটা হচ্ছে রাজর্ষির এই যে এত সুন্দর একটা সৃষ্টিসুলভ কল্পনা, যেটা ও বাস্তবে রূপায়ণ করেছে, যে কলমটাও চালিয়েছে, তার ভেতরে কালিটা কিন্তু স্ত্রী, মানে শ্রী সোমা সেন। তো আমি সোমা সেনকে আজকে এই শুভেচ্ছা ফুলটি স্তবকটি আমি দিতে চাই, যেটি আমার স্ত্রীর হাত থেকে ওকে দেব। আসো, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম। বন্ধুর জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রে কবিতাকে তার বহুকালের প্রেয়সী বলেছেন। ছিন্নপত্রে কবি লিখছেন, যেমনি কবিতা লিখতে আরম্ভ করি, অমনি আমার জীবনের একান্ত আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যে কথা বলিনে। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। তো আজকের এমন এক সন্ধ্যায় এই উচ্চারণ খুব প্রাসঙ্গিক বলেই আমার মনে হলো। আসলে কবিতার যে প্রভাব, কবিতা নিয়ে আমাদের দৈনন্দিন যে সম্পৃক্ততা, তাকে আরেকটু নিবিড়ভাবে ছুঁয়ে যাব আমরা আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অতিথি শিল্পী ডক্টর মনামী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রসায়নে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বর্তমানে শিক্ষয়িত্রী,
বিদুষী এই অতিথি বহু গুণে গুণী। তিনি ভালো লেখেন, স্বনামধন্য আবৃত্তিকার তো বটেই, তার সাথে অত্যন্ত পরিণত একজন নাট্য অভিনেত্রী। প্রায় শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন। মঞ্চে আমরা ডেকে নিচ্ছি ডক্টর মনামী ঘোষকে। বরণ করছেন শ্রী রাজর্ষি সেন এবং সোমা সেন। জোরে করতালি হোক। আমরা এবার তার কাছ থেকে কিছু শুনব। নমস্কার, আমি আজকে যে বইটি প্রকাশিত হলো তার ঠিক দুটো কবিতা আবৃত্তি করব। হ্যাঁ, স্মৃতি থেকেই বলবো, মানে আমাদের স্যার আমাদের শিখিয়েছেন আবৃত্তি মানে সেটা স্মৃতি থেকেই বলা। আমার প্রথম কবিতা, যার যে বই উদ্বোধন হলো, রাজর্ষি সেনের লেখা যাব, এবং দ্বিতীয় কবিতা চট্টগ্রাম। যাব। অনেক দিন ধরেই ভাবছি যাব, একবারই। মন টানলেও পা নড়ছিল না। সেই কবে পরিচয় কিশোরবেলার, সেই টানটাই বেশি। আমাদের তো ধলেশ্বরী, কর্ণফুলী, গাংচিল, সোনাঝুরি ছিল না। শহুরে কৈশোর প্রেম কি টান বলাই ভালো, কিন্তু কিছু একটা তো ছিলই। প্রতিদিন বিকেলে খেলার শেষে মনে হতো আবার সেই কাল বিকেলেই তাকে দেখব। হাফ প্যান্ট আর ফ্রকের রসায়ন যেমন হয় আর কি, কিন্তু তারপর তো আর কিছু নেই। জীবন রয়ে গেছে নিজের মতো, শাড়ি আর প্যান্ট রয়ে গেছে দূরে, যে যার মতো। শুধু কিছু বিকেলের ধূসর স্মৃতি ভালোবাসা বাড়িয়ে, ব্যাকুলতা বাড়িয়ে ডাকে। গড়িয়ে যাওয়া জীবনের ঠিকানা নিয়েছি আগেই। ভাবছি একবার যাব, একবারই। দ্বিতীয় কবিতা চট্টগ্রাম। তোমায় যখন প্রথম দেখি তখন ছিল বৃষ্টি ভেজা ভোর। বারুদের গন্ধ আর অস্ত্রলুণ্ঠনের ইতিবৃত্ত দ্রুত ঝাপসা হয়েছিল কোমল শীতলতায়। তোমার সঙ্গে শুভদৃষ্টি হয়েছিল কর্ণফুলীর বাঁধ ভাঙা লাবণ্যে। নিবিড় আশ্লেষে আর উদ্দাম চাহনিতে আমার যৌবনকে রিক্ত করেছ অবলীলায়। পাকা ধানের বুক ভরা গন্ধ নিয়ে যখন তোমার ভালোবাসায় মাতলাম, তখন কাছের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলে পা ভিজিয়েছিলাম অনেকক্ষণ। হৃদস্পন্দনের থেমে যাওয়া আর অফুরান চোখের জলে যখন তোমাতে মিশলাম, ফেলে আসা ভিটের অদূরে পিতৃপুরুষের দীর্ঘশ্বাসে নিবেছিল সন্ধ্যা প্রদীপ। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। এইভাবেই কবিতার টানেই আজকে আমাদের এই পথ চলা। এমন কিছু মানুষ আছেন যারা কবিতাকে ভালোবেসে তার সাথে বন্ধুত্ব করে নিয়েছেন। এমনই একজন মানুষ শ্রীমতী দেবশ্রী হাজরা। ইতিহাসে স্নাতকোত্তর, আমাদের দ্বিতীয় অতিথি শিল্পী, দীর্ঘদিন নাটক এবং বাচিক শিল্পের সঙ্গে যুক্ত।
অভিনেত্রী এবং আবৃত্তিকার হিসেবে লব্ধ প্রতিষ্ঠিত এবং দুটি ক্ষেত্রেই দিকপাল শ্রীমতী দেবশ্রী হাজরাকে আমরা এখন মঞ্চে ডেকে নিচ্ছি। জোরে করতালি হয়ে যাক। মনামিদি যেমন বলে গেল যে স্যার আমাদের শিখিয়েছেন স্মৃতি থেকেই বলতে, সেরকম মানে সেটাই আর কি আমরা স্যারের পথ অনুসরণ করেই চলি, যেটাই বলি স্মৃতি থেকেই বলার চেষ্টা করি। দুটো কবিতা আমি বলবো ওনার কবি বই থেকে। প্রথমটি হলো হাঁটা হলো না। সেই কবে একবার হেঁটেছিলাম, তারপর আর হাঁটা হলো না। সোজা রাস্তা বরাবর হাঁটা, রাস্তা যেমন এঁকে মেঁকে চলেছে, আমিও চলেছি। এখন হাঁটবই তো ভেবেছি সব সময়, তবুও সেই কবে একবার হেঁটেছিলাম, তারপর আর হাঁটা হলো না। শালের বন পড়লে ভালো, রাঙা পলাশ বিছুলে তো কথাই নেই। কিছুই না হলে দিঘি, তাল গাছ ডাইনে বাঁয়ে ফেলে আমি চলে যাব। সূর্যোদয় বা পাখিদের ফেরার সময় সেই কবে একবার হেঁটেছিলাম, তারপর আর হাঁটা হলো না। পিছু ডাকার কেউ থাকবে না, ডাকলেও সাড়া দেব না তাকে। যা কিছু আছে পিছনে ফেলে আমি চলে যাব। এমন স্বপ্নেই জড়িয়ে থাকে মন, তবু সেই কবে একবার হেঁটেছিলাম, তারপর আর হাঁটা হলো না। তবুও আগের মতোই আসো তুমি নিশ্চিত, তবুও বসন্ত কম পড়ছে কেন? হলুদ পলাশের মায়ায় আজও মেশে শিমুলের ভালোবাসা, অথবা কৃষ্ণচূড়ার আগুনে গা ঘেঁষে যায় বসন্ত বাউরির জুটি। বুঝি তুমি এসে পড়েছ নিশ্চিত, তবুও বসন্ত কম পড়ছে কেন? আমের বোলের গন্ধে গুনগুন করে ঘুরছে মক্ষিকার ঝাঁক, আর কনক চাপার নাচে নির্জন দুপুরে প্রেম বেলোচ্ছে কোকিলার আহ্বান। জানি তুমি এসে পড়েছ নিশ্চিত, তবুও বসন্ত কম পড়ছে কেন? সোনালি রোদের অবগাহনে মিশছে শরীর জুড়ানো হাওয়ার স্রোত, আর ফাগুয়ার রঙে রাঙা হবে বলে মনের ছটফটানি এলোমেলো করছে নিজেকে। বুঝতে পারছি তোমার নিশ্চিত সুবাস, তবুও বসন্ত কম পড়ছে কেন? এবারও তোমার উষ্ণতার অনুভব সুনিশ্চিত, তবুও বসন্ত কম পড়ছে কেন? হ্যালো, অনেক ধন্যবাদ দেবশ্রীদিকে। আমার কবিতা তোমার চোখের নোনা জল যদি খায়, আমার কবিতা তোমার ব্যথার উৎসটি যদি পায়, আমার কবিতা তোমার যাপনে দেয় যদি বন্ধুতা, আমার কবিতা তোমার প্রেমে আনে যদি উষ্ণতা, আমার কবিতা তোমার মিছিলে হাঁটতে যদি বা পারে, কবিতা আমার সেই ক্ষণে যেন কবিতাই একেবারে। আসলে কবিতা বিষয়টি আত্মা জারিত হয়ে আসা একটি বিষয়, এটি একটি ভিতরের তাড়না, সেখান থেকেই সৃষ্টি হয় কবিতাদের। কবিতা এমন হবে যা মর্মে গেঁথে থাকবে, ঠিক যেন রং যেন মোর মর্মে লাগে, অনেকটা সেই রকম। আর এমন সব কবিতা সৃষ্টি হয়েছে যার লেখনীতে, তিনি ডক্টর দেবেশ ঠাকুর। তবে তিনি তো শুধু কবি নন, কবিতার উচ্চারণ তার কণ্ঠে এক অন্য মাত্রা পায়, আর সেই সব কবিতারা এক একটা ছবি হয়ে আমাদের চোখের সামনে ধরা দেয় তার কণ্ঠের জাদুতে। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো ডক্টর দেবেশ ঠাকুরকে। রবীন্দ্রনাথের কথায় শুধু এইটুকুই বলতে পারি,
বসে আছি হে কবে শুনিব তোমার বাণী। মঞ্চে আসছেন ডক্টর দেবেশ ঠাকুর। এটা প্রথমে আমি ভাবিনি। শুভর গানের কথা বলা হয়েছে, কিন্তু আমি জানি না যে আমাকে কবিতা বলতে হবে। তা আমার নিজের লেখা থেকে একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম আলো। জবাকুস্তম শঙ্কা শঙ্কাশ্চপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণোহত স্মৃতি দিবাকরম। আলো তোমায় প্রণাম করি, সর্বপাপ কলুষহারি। তোমার খোঁজে কে গহর ছাড়ে, কে হয় পুরো সুসংসারী। আলো মানে মুক্তি, প্রজ্ঞা। আলোয় ভাসে নীলাম্বরী। আলো জাগলে বিনায় জাগে, বাঁচার সুরে ভৈরব টরি। ওল্ড টেস্টামেন্ট বলছে, যখন তমসায় আচ্ছন্ন চরাচর অন্ধকারে দাঁড়ে, তখন বলছেন লেট দেয়ার বি লাইট। স্রষ্টা বলছেন অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। এবং তক্ষুনি আলো এলো। আলো আসতেই ঘাতক ব্যাধ আকাশে দেখতে পেল মিলনরত ক্রঞ্চ আর ক্রঞ্চিকে। ধনুকে জ্যা পরালো, স্বর সংযোজন করলো তার ভোজনের জন্য, পেটের জন্য। হত্যা করলো ক্রঞ্চকে। তমসার তীরে দাঁড়িয়ে একদা ঘাতক এখন ভজন গাইলেন। শোক হলো শ্লোক। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমো শাশ্বতী সমা ইয়ৎক্রঞ্চ মিথুনাদেকমবধি কামমোহিতম। এসো আজ আলোর তাওয়াই, সেখানেই ক্লান্ত জীবন। আলোতে চোখ মেলতেই ভবনে বিশ্বভুবন। আলো আয় দুঃখীর ঘরে, যেখানে রৌদ্র কৃপণ। আলো হও প্রাণের কণা, আলো হও আত্মদীপন। একটি কালো উলঙ্গ মেয়েকে দেখলাম কাঁদছে। এত সব দ্বীপ জ্বালাইয়েছে কারা? অন্ধকার অমাবস্যা দীক্ষা ঘর হইতে বাইরেছি। তোমাকে দীপাবলি বিবসনা লজ্জা। নাম কি তোমার? মরিচ ঝাঁপি, দণ্ডকারণ্য, রোহিঙ্গা, ইরাক, সিরিয়া। আজকে কেন আলো আকাশ ঘনাই কালো মেঘের ছায়া? আলো ছায়া রাঁধির মাঝে ক্লান্ত মায়ায় মহামায়া। কোথায় আলো হিরণ্যময়? হৈমবতীর কই বরা ভয়? আধার ভুবন আলোই ভরায়, শান্তিরূপী শৈলজায়া। গলিত রোগগ্রস্ত শাম্বকে কৃষ্ণ বলছেন, আলোর উপাসনা করো, আলোর সূর্যের নিরাময় হবে। সর্বে সুখী সন্তু সর্বে সন্তু নিরাময়া। আলো ক্রমে আসিতেছে। প্রলয় পয়ধি জলে নিমজ্জিত বেদগণ যখন তুলে আনলে মিন রূপে, সেদিন উষা এলো অনিরুদ্ধের হাত ধরে। আর প্রথম আলো পড়ল তক্ষশিলায়। চরক বসেছেন আয়ুর্বেদ নিয়ে। জীবক বুদ্ধের দুষ্ট ব্রণের শল্য চিকিৎসা করছেন। বিষ্ণুগুপ্ত চাণক্য রাজা অম্বিকে তিরস্কার করছেন। মূর্খ, বৈদেশিক গ্রিকদের নিয়ে সাম্রাজ্য গড়বে। আলো পড়ল নালন্দায়। মহাস্তবীর শীলভদ্র বলছেন, জানো তক্ষশিলার শেষ জ্যোতি আর্যভট্ট ছিলেন নালন্দায়। জানো হিউয়েন সাং ওই পাথরটিতে বসতেন নাগার্জুন, চন্দ্রকীর্তি, ধর্মকীর্তি, দিগঙ্গ। এই স্থানটিতে আয়ত নয়নে দাঁড়াতেন অতীশ দীপঙ্কর। আত্মদীপ ভাব, আত্মশরণ্যে ভাব, নান্য শরণ্যে ভাব। আলো ক্রমে আসিতেছে। এবার আলো পড়ল কাশীতে। কাশ মানে আলো। ওই যে চামারের রবিদাস, ওই দেখো তুলসীদাস লিখছেন রামচরিত, যেখানে বরুণা অসি নদীর সঙ্গে গঙ্গায় মিশেছে, সেই বারাণসী। আলো ক্রমে আসিতেছে। নবদ্বীপের ভাগীরথীর তীরে আলো এসে পড়ল। বৃদ্ধ নীলাম্বর চক্রবর্তী দেখছেন তার কিশোর দৌহিত্র বিশ্বম্ভর মিশ্র শাস্ত্র বিচার করছেন অদ্বৈত নিত্যানন্দকে পাশে নিয়ে ষাঁড়ত রঘুনন্দনের দলবলের সঙ্গে। আলো ক্রমে আসিতেছে। পঞ্চমবার আলো পড়ল গঙ্গা যেখানে সাগরে মেশে। রামমোহন বিদ্যাসাগর ডিরোজিওর হাতে অগ্নি মশাল। দক্ষিণেশ্বরের নিরক্ষর ব্রাহ্মণ দত্তবাড়ির নরেনকে বলছেন, দূর থেকে সমুদ্রের জল কালোই দেখবি বাবা, কাছে যা সব আলোময়। আর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছাদে দাঁড়িয়ে তখন নবীন কিশোর গাইছে, ওই পোহাইল তিমির রাতি। আর এখন আলো কমে আসিতেছে। এবার আমরা মঞ্চে ডেকে নেব
শ্রী মৃত্যুঞ্জয় মিত্রকে। আজকের সবাইকে আমার নমস্কার। আজকের আপনারা সবাই গুণীজন, আর আজকের এই শুভ সন্ধ্যায় আমাকে একটু চান্স দিয়েছে রাজুর সাথে কথা বলার জন্য, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। কারণ যিনি রাজা তিনিই ঋষি, রাজর্ষি। তিনি যেমন দেখতে সুন্দর, তার মনটা সুন্দর, এমনকি তিনি আজকে যে পাঞ্জাবিটা পড়েছেন সেই পাঞ্জাবিটা খুব সুন্দর দেখতে। যাই হোক, একটু সুযোগ পেয়েছি এই মঞ্চে আজকে, খুব আসতে খুব ভালো লেগেছে আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি একটা নিজস্ব একটা কবিতা বলবো। পুরুষরাও সন্তানের জন্ম দেয়, পুরুষরাও সন্তানের জন্ম দেয়, হ্যাঁ। সেই সন্তান তিল তিল করে গড়ে ওঠে অন্তরের গর্ভে, কবিতা হয়ে জন্ম নেয়। অনেক না বলা কথা, অনেক না বলা ব্যথা নিঃশব্দে বলা যায়। অন্ধকার থেকে আলোয় আসা যায়, নতুন করে বাঁচা যায়। হ্যাঁ, পুরুষরাও সন্তানের জন্ম দেয়, অন্তরের গর্ভে ভ্রূণ হয়ে কবিতার রূপে জন্ম নেয়। তাই পুরুষরাও সন্তানের জন্ম দেয়। নমস্কার। শ্রী দিব্যেন্দু ব্যানার্জিকে বরণ করছেন রাজস্বীদা। এরপর গৌতম চৌধুরী এবং অন্তর রায়কে বরণ করে নেওয়ার পালা। জোরে একবার করতালি হয়ে যাক এনাদের জন্য। সঙ্গীতানুষ্ঠান শুরু হবে, তার আগে যে প্রথম থেকে সঞ্চালনার দায়িত্ব নিয়েছে, আমি ঋতুপর্ণাকে একটু ডেকে নিচ্ছি, ওকে আমি একটু বরণ করতে চাই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি রাজস্বী দাকে, এবং আমি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনার কাছে। কারণ আমি সঞ্চালনা জানি না, শুধু শেখার চেষ্টা করছি মাত্র। তাও এত গুণী মানুষদের মাঝে আমাকে যে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ উনি দিয়েছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ রাজস্বী দাকে। শ্রীমতী মহুয়া সুর পেশায় শিক্ষিকা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বর্তমানে শহর কলকাতায় সুপরিচিত। দমদম সাজবাতি রবীন্দ্রচর্চা কেন্দ্রের কর্ণধার এবং আমাদের আপনজন শ্রীমতী মহুয়া সুরকে এবার মঞ্চে ডেকে নিচ্ছি। একবার জোরে করতালি হয়ে যাক দুজনের জন্যই। প্রাণের এবং কাছের, কারণ যাকে উদ্দেশ্য করে আজকের এই হলটা একদম পরিপূর্ণ। আমরা এই হলে অনেক অনুষ্ঠান করে থাকি, কিন্তু রাজস্বীদার কবিতার বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের এত সমাগম, এটি আমার কাছে অত্যন্ত গর্বের। এবং আমাদের গ্রুপের দমদম সাজবাতির সদস্য, উনি যে এত গুণী মানুষ, একটু বলি। রাজস্বীদা আমাদের প্রায় 2 দশকেরও বেশি পারিবারিক বন্ধু, আমার দাদা। এবং রাজস্বীদার সবাই জানেন অত্যন্ত গুণী একজন নাট্যশিল্পী। রাজস্বীদার ডিরেকশনে আমি অনেকগুলো কয়েকটি নাটক করার সুযোগ পেয়েছি। বেশ কড়া একজন ডিরেক্টর, বকাবকিটা ভালোই করে, ভয়ের চোটে স্ক্রিপ্টগুলো মুখস্থ করতে হয়। যাই হোক,
আজকে এই অনুষ্ঠানে রায়সীদা সুযোগ দিয়েছে আমাকে, খুবই ভালো লাগছে। যারা এসছেন আবারও প্রণাম জানালাম। আমার দুটি নিবেদন, প্রথমটি একটি পূজা পর্যায়ের গান, পরেরটি একটি প্রেম পর্যায়ের গান। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলা, কেবল মাত্র গানে গানে কোলাহল তো বারণ হলো। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। আমার ছুটি অবেলাতে দিন দুপুরে মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে। কেন যে তাকে বা জানে, কোলাহল তো বারণ হলো। মোর কাননে অকালে ফুল উঠুক, তবে মন জুড়িয়া মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক, তবে মন জুড়িয়া মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে দুদিন অনেক কেটে, অলস বেলা খেলার সাথী এবার আমার হৃদয় টানে বিনা কাজে ডাক পড়েছে। কেন যে তাকে বা জানে, কোলাহল তো বারণ হলো। এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলা, কেবল মাত্র গানে গানে। সামনে এমন দুজন বসে আছেন, শুভদা আছেন, আমি কিন্তু রীতিমতো কাঁপছি, স্বরূপদা আছেন, সাথী আছেন। দুজনেই কি বলবো, অত্যন্ত গুণী দুই শিল্পী আজকে আমাদের মধ্যে। আমরা চেষ্টা করছি একটু, এরপরে সবাই স্টলওয়ার্ডসরা আসবে। আমার মনের কোণের বাইরে
আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাস সুরে কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার বাইরে আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে আমার দুই আখি হলো হারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা আমার দুই আখি হলো হারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা কার ছায়া আমায় ছুঁয়েছে যায় কার ছায়া